Hello students, welcome back to another video tutorial from Deepak's classes, and in this particular video আমরা যেটা সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে এই বিপাকীয় সংক্রান্ত বিভিন্ন রকমের আমাদের শরীরে যে রোগসমূহ হয়ে থাকে সেই রোগসমূহ সম্পর্কে একটি সম্পূর্ণ বৈজ্ঞানিক ধারণা তোমরা ভিডিওটিতে পেয়ে থাকবে। আমরা এই ভিডিওটি প্রথমে বিভিন্ন রকমের হরমোনাল রোগ যেমন হাইপোথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম, এরপরে সবচেয়ে এখন আমাদের বর্তমানে যেই রোগটি একদম প্রধান স্থানে দাঁড়িয়ে যেটি ওবেসিটি বা স্থূলত্ব এবং ডায়াবেটিস মেলিটাসের যে দু রকমের উদাহরণ, একটা টাইপ 1 ডায়াবেটিস, একটা টাইপ 2 ডায়াবেটিস। তারপরে দেখবো হৃৎপিণ্ডের কিছু রোগসমূহ যেমন অ্যাথেরোস্ক্লেরোসিস, হার্ট অ্যাটাক, লিভারের সিরোসিস কেন হয়ে থাকে ও জন্মগত কিছু রোগ যেমন ফিনাইল কিটোনুরিয়া এবং গ্যালাক্টোসেমিয়া। এবং ভিডিওর শেষে আরও একটি টপিক সম্পর্কে আলোচনা করব যেটি বয়স্ক লোকেদের খুব বেশি পরিমাণে তারা আক্রান্ত হয়ে থাকে, যেটি আর্থ্রাইটিস কয় প্রকার, কি কারণে হয়, তাদের মধ্যে কি পার্থক্য, কি ট্রিটমেন্ট, এভরিথিং তোমরা এই ভিডিওটিতে জানতে পারবে। সেজন্য ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত তোমরা দেখবে। ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো এবং আমার চ্যানেলে যারা নতুন এসছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আরো নতুন এরকম ভিডিওস পাওয়ার জন্য। তো চলো আর দেরি না করে শুরু করি। বিপাক সংক্রান্ত বিভিন্ন রকমের যে শারীরিক সমস্যা সমূহ আমরা সাধারণত সম্মুখীন হয়ে থাকি তাদের একটি সম্পূর্ণ পরিচয়। প্রথমে আমরা যেই রোগটি নিয়ে আলোচনা করব সেটি থাইরয়েড গ্রন্থির অস্বাভাবিকতা। থাইরয়েড গ্রন্থি আমাদের কোথায় বর্তমান থাকে? থাইরয়েড গ্রন্থি আমাদের বর্তমান থাকে গলার ঠিক এই জায়গায়। এবার এই ট্রাকিয়া মানে শ্বাসনালী, এই শ্বাসনালীর উপরে দুটো ছোট্ট মটর দানার মতো দেখতে, একটা এদিকে আর একটা এদিকে, এরকম দুটি থাইরয়েড গ্রন্থি বর্তমান থাকে। আর মনে রাখবে তোমরা কিন্তু এই থাইরয়েড গ্রন্থি আমাদের শরীরে যত রকমের অন্তঃক্ষরা গ্রন্থি আছে, যত রকমের হরমোন ক্ষরণকারী গ্রন্থি, এখন একটা তোমরা শব্দ পড়বে অন্তঃক্ষরা গ্রন্থি। অন্তঃক্ষরা গ্রন্থি মানে যে গ্রন্থি থেকে হরমোন ক্ষরিত হয়। তো আমাদের শরীরে যে সমস্ত অন্তঃক্ষরা গ্রন্থিগুলি বর্তমানে আছে তাদের মধ্যে সবচেয়ে বৃহৎ গ্রন্থি হলো থাইরয়েড গ্রন্থি, যেটা আমাদের শ্বাসনালীর উপরে বর্তমান থাকে। এই থাইরয়েড গ্রন্থির অস্বাভাবিকতা কিন্তু দু রকমের হয়, একটা অধিক সক্রিয়তা আর একটা স্বল্প সক্রিয়তা। মানে থাইরয়েড গ্রন্থিটা যখন বেশি পরিমাণে সক্রিয় হয়ে গেছে, আর একটা কন্ডিশন যখন কম পরিমাণে সক্রিয় হয়ে আছে। যখন বেশি পরিমাণে সক্রিয় হয়ে আছে সেই কন্ডিশনটাকে বলা হয় হাইপার থাইরয়েডিজম, আর যখন স্বল্প সক্রিয় হয়ে আছে তখন তাকে বলা হয় হাইপো থাইরয়েডিজম। বেশি মানে হাইপার আর কম মানে হাইপো। তাহলে প্রথমে আমরা যেটা আলোচনা করব সেটা হাইপার থাইরয়েডিজম, এক নম্বর রোগ হাইপার থাইরয়েডিজম। এই হাইপার থাইরয়েডিজম কি কারণে হয় না, হাইপার থাইরয়েডিজমের মানে থাইরয়েড গ্রন্থির অতি সক্রিয়তা। থাইরয়েড গ্রন্থির অতি সক্রিয়তা। এবার থাইরয়েড গ্রন্থি থেকে তোমাদেরকে মনে রাখতে হবে কোন হরমোন ক্ষরিত হয়। থাইরয়েড গ্রন্থি থেকে ক্ষরিত হয় যে হরমোনটি, তার নাম দুটি, একটা থাইরক্সিন আর একটা ট্রাইআয়োডোথাইরোনিন। তাহলে থাইরয়েড গ্রন্থি থেকে দুটি হরমোন ক্ষরিত হয়, নাম মনে রাখতে হবে কোন কোন হরমোন ক্ষরিত হয় না, একটা হরমোনের নাম থাইরক্সিন যেটিকে T4 দিয়েও প্রকাশ করা হয়, টি নিচে 4, আর একটা ট্রাইআয়োডোথাইরোনিন, এটাকে T3 দিয়ে প্রকাশ করা হয়। এবার হাইপারথাইরয়েডিজম হলে কি হবে না, এই দুটি হরমোনের ক্ষরণের পরিমাণ তুলনামূলকভাবে বেড়ে যাবে। তাহলে হাইপারথাইরয়েডিজম মানে এই দুটো হরমোন থাইরক্সিন আর একটা ট্রাইআয়োডোথাইরোনিন এটি বেশি মাত্রায় ক্ষরিত হবে। এই দুটি হরমোন বেশি মাত্রায় ক্ষরিত হবে রক্তে। ফলে কি সমস্ত দেখা যায় আমাদের উপসর্গগুলো। প্রথম যে উপসর্গ
প্রথম উপসর্গ হচ্ছে উচ্চ রক্তচাপ। রক্তচাপ হচ্ছে তুলনামূলকভাবে হচ্ছে স্বাভাবিকের থেকে অনেকটাই হচ্ছে বেড়ে যাবে। নেক্সট যেটা হচ্ছে না বিএমআর, বেসাল মেটাবলিক রেট, বিএমআর এটিও কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। নেক্সট হচ্ছে কি, নেক্সট হচ্ছে যেই রোগটি হয় তাকে বলা হয় গলগণ্ড, বা এটাকে ইংলিশে বলা হয় গয়টার। গলগণ্ড বা গয়টার কি না গলা ফুলে যাওয়া। কেন গলা ফুলে যাওয়া না অত্যাধিক পরিমাণে যদি হচ্ছে T3 আর T4 হচ্ছে ক্ষরিত হয় তাহলে যেই রোগটি হবে তখন তাকে বলা হবে হচ্ছে গলগণ্ড বা হচ্ছে গয়টার। ঠিক আছে, এই হচ্ছে হাইপারথাইরয়েডিজম, মানে হচ্ছে যখন থাইরয়েড গ্রন্থি থেকে বেশি পরিমাণে থাইরক্সিন এবং ট্রাইহাইড্রোথাইরোনিন ক্ষরিত হবে, তার কয়েকটি উপসর্গ তো সম্পর্কে তোমরা এখন জানলে। আরো অনেক উপসর্গ আছে কিন্তু তোমাদের এই সিলেবাসে এত জানার দরকার নেই, উঁচু ক্লাসে হচ্ছে আরো ডিটেলে হচ্ছে পড়বে। তাহলে 1 নম্বর উপসর্গ উচ্চ রক্তচাপ, 2 নম্বর উপসর্গ হচ্ছে বিএমআর বৃদ্ধিপ্রাপ্ত হওয়া, বেসাল মেটাবলিক রেট মৌল বিপাকীয় হার বেড়ে যাওয়া, আর হচ্ছে গলগণ্ড বা যেটাকে বলা হবে হচ্ছে গয়টার। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে হাইপারথাইরয়েডিজম, না যেটা দেখব সেটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম। হাইপোথাইরয়েডিজমে এর গুলো কি হবে সমস্ত অপোজিট হবে। তাহলে এখন আমরা যেটা দেখছি হাইপোথাইরয়েডিজম, তাহলে হাইপোথাইরয়েডিজমে এগুলো বেশি মাত্রার বদলে কি হবে কম মাত্রায় ক্ষরিত হবে। আর এই উপসর্গগুলোর মধ্যে এই শেষের উপসর্গটা দেখতে পাওয়া যাবে না, তার বদলে অন্য একটি রোগের সৃষ্টি হবে। আর এইগুলো হচ্ছে কি উল্টে যাবে, উচ্চ রক্তচাপের জায়গায় কি হবে রক্তচাপ হচ্ছে কমে যাবে, তাহলে কম রক্তচাপ, বিএমআর হ্রাসপ্রাপ্ত হওয়া, যেহেতু T3 আর T4 এর পরিমাণ হচ্ছে কমে যাচ্ছে। আর একটা পড়তে হয় অস্বাভাবিকভাবে হচ্ছে ওজন বৃদ্ধিপ্রাপ্ত হয়, অস্বাভাবিকভাবে ওজন বৃদ্ধি। তাহলে দেখো এই তিনটে, একটা হচ্ছে কম রক্তচাপ মানে ব্লাড প্রেশার হচ্ছে কমে যাবে, আরেকটা তোমরা মনে রাখবে হৃদগতি মানে হৃদস্পন্দনের গতি, হার্ট বিট যেটাকে বলা হয়, কত তাড়াতাড়ি একটা হৃদপিণ্ড স্পন্দন করছে, তাহলে হৃদ গতি যেটাকে বলা হয় হার্ট রেট, সেটাও কিন্তু কমে যাবে। এবার এই রোগটি যখন বাচ্চাদের ক্ষেত্রে সংঘটিত হয় তার এক রকমের নাম আছে, যদি বড়দের ক্ষেত্রে সংঘটিত হয় তার এক রকমের নাম আছে। যদি বাচ্চাদের ক্ষেত্রে হাইপোথাইরয়েডিজম হয় বিলো 15 ইয়ার্স, 15 বছরের কম, যদি বাচ্চাদের ক্ষেত্রে এটি হয় তখন সেটিকে বলা হয় ক্রিটিনিজম। আর যদি বড়দের ক্ষেত্রে হয় এটাকে বলা হয় মিক্সিডিমা। তাহলে এর মধ্যে দুটো ভাগ হয়ে গেল, একটা বাচ্চাদের একটা বড়দের। বাচ্চাদের ক্ষেত্রে ক্রিটিনিজম, বাংলায় কয় একার হয় ক্রিটিনিজম, এটা চাইল্ড বাচ্চাদের ক্ষেত্রে যদি হয়, আর যদি বড়দের ক্ষেত্রে হয় এটাকে বলা হয় মিক্সিডিমা, এটা হচ্ছে অ্যাডাল্ট বা পরিণতদের যদি হচ্ছে সংঘটিত হয়। তাহলে এই গেল সম্পূর্ণরূপে থাইরয়েডের দুটি অস্বাভাবিকতা। প্রথমে আমরা দেখলাম থাইরয়েডের যদি স্বল্প পরিমাণে বেশি পরিমাণে অধিক সক্রিয়তা, আর এখন আমরা দেখলাম হচ্ছে থাইরয়েডের স্বল্প সক্রিয়তা মানে যদি হচ্ছে কম পরিমাণে থাইরয়েড গ্রন্থি থেকে T3 ও T4 ক্ষরিত হয় তার কিছু উপসর্গ। এবার আমরা যেটা সম্বন্ধে আলোচনা করব যেটি খুব গুরুত্বপূর্ণ একটি টপিক, সেটি হচ্ছে ডায়াবেটিস, যেটি আমাদের হচ্ছে প্রায় প্রত্যেক ঘরের মধ্যে কিন্তু হচ্ছে মানুষদের মধ্যে হয়ে থাকে এবং এটি খুব প্রবণ এই আমাদের এশিয়াটিক কান্ট্রিজগুলোতে, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, এই পপুলেশনগুলোর মধ্যে, এই সমস্ত দেশের পপুলেশনের মধ্যে প্রায় 70 to 80% মানুষজনের কিন্তু ডায়াবেটিস দেখা যায় আফটার সার্টেন এজ, একটা নির্দিষ্ট বয়স সীমার পর। তো এই ডায়াবেটিস কি বা ডায়াবেটিসে কি হচ্ছে উপসর্গ হয়, কি সমস্যা হয়, সেগুলো সম্পর্কে হচ্ছে আমরা এখন জানবো। প্রথমেই বলি ডায়াবেটিস মানে হচ্ছে বাংলা কথাটা হচ্ছে মধুমেহ। ডায়াবেটিসের বাংলা কথা হচ্ছে মধুমেহ। এই মধুমেহ মানে কি? মধুমেহ মানে হচ্ছে রক্তের মধ্যে
স্বাভাবিক যে পরিমাণে শর্করা বর্তমান থাকে সেই শর্করার মাত্রাটা হচ্ছে বৃদ্ধিপ্রাপ্ত হওয়া। এবার তাহলে আমাদেরকে প্রথমেই জানতে হবে রক্তে স্বাভাবিক শর্করার মাত্রা কত। 80 থেকে 120 mg প্রতি ডেসিলিটার রক্ত, এটা হচ্ছে রক্তে স্বাভাবিক শর্করার মাত্রা। এর থেকে যদি রক্তের মধ্যে শর্করার মাত্রা বেড়ে যায় তখন সেই কন্ডিশনটাকে বলা হবে মধুমেহ। এবার এই মধুমেহর কিন্তু দু রকমের টাইপস আছে, একটাকে বলা হয় টাইপ 1 ডায়াবেটিস, একটাকে বলা হয় টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 1 ডায়াবেটিসের অপর নাম ইনসুলিন নির্ভর ডায়াবেটিস, আর টাইপ 2 ডায়াবেটিসের অপর নাম ইনসুলিন স্বাধীন বা ইনসুলিন নট ডিপেন্ডেন্ট ডায়াবেটিস। মানে প্রথমেরটা ইনসুলিন দিয়ে হচ্ছে ঠিক করা যাবে, ট্রিটমেন্ট করা যায়, সেকেন্ডটির ক্ষেত্রে ইনসুলিনের কিন্তু কোনো রকম দিয়ে ট্রিটমেন্ট হয় না। দেখা যাক তাহলে হচ্ছে আমি কি বললাম না, এখন তাহলে আমরা পড়ছি যেটা সেটা ডায়াবেটিস মেলিটাস সম্পর্কে হচ্ছে পড়ছি। ডায়াবেটিস পুরো নামটা মনে রাখবে, ডায়াবেটিস মেলিটাস। এই ডায়াবেটিস মেলিটাসের বাংলা নাম হচ্ছে মধুমেহ। ডায়াবেটিস মেলিটাসের বাংলা নাম মধুমেহ। আর এই রোগে কি হয়, রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি পায়, স্বাভাবিকের তুলনায় রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি পায়। এবার তাহলে স্বাভাবিক রক্তে শর্করার মানটা কত বললাম, স্বাভাবিক রক্তে শর্করার মান এটা কত, 80 থেকে 120 mg পার ডিএল অফ ব্লাড। মানে প্রতি ডেসিলিটার রক্তে 80 থেকে 120 mg শর্করা হচ্ছে স্বাভাবিক। এবার এখানে দেখবো অনেক সময় প্যাথোলজি সেন্টারে বলা হয় একটা ফাস্টিং, একটাকে বলা হয় পোস্ট প্র্যান্ডিয়াল। ফাস্টিং আর পোস্ট প্র্যান্ডিয়ালের মধ্যে ডিফারেন্স কি, ফাস্টিং মানে খাওয়ার আগে কতটা পরিমাণে রক্তে সুগার ছিল, আর খাওয়ার 1 থেকে 2 ঘন্টা পরে কতটা পরিমাণে রক্তে সুগারের মাত্রা হলো। এই যে দেখছো এটা 80, এটা হচ্ছে ফাস্টিং, মানে হচ্ছে খাবার খাওয়ার পূর্বে হচ্ছে রক্তে শর্করার পরিমাণ 80-র কাছাকাছি হওয়া উচিত, আর খাদ্য গ্রহণের প্রায় 2-3 ঘন্টা পরে যদি সুগার মাপা হয় তাহলে একটা স্বাভাবিক মানুষের ক্ষেত্রে শর্করার মাত্রা 120-125-এর কাছাকাছি হওয়া উচিত। কিন্তু এই মাত্রাটাই যদি বেড়ে যায় অ্যারাউন্ড 140 mg পার ডিএল, এটা যদি ফাস্টিং কন্ডিশনই এটা থাকে, মানে যখন খাদ্য গ্রহণ করেনি, যখন হচ্ছে খাবার গ্রহণ করেনি তখনই যদি হচ্ছে 140-এর উপরে বা 140-এর কাছাকাছি থাকে, তখন ওই ব্যক্তিটিকে বলা হবে যে এনার ডায়াবেটিস হয়েছে। এবার ডায়াবেটিস বলছিলাম দুই প্রকারের, একটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস আর একটা টাইপ 2। টাইপ 1 ডায়াবেটিস আর একটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 1 কে বলা হয় ইনসুলিন নির্ভর, ইনসুলিন নির্ভর, আর এটা হচ্ছে ইনসুলিন নির্ভর নয়, ইনসুলিন নির্ভর নয়। এবার ইনসুলিনের কাজ কি, দেখো ইনসুলিনের কাজ তোমরা হচ্ছে পড়েছো যে ইনসুলিন অগ্নাশয়ের একটি নির্দিষ্ট কোষ থেকে খরিত হয় যেটির নাম হচ্ছে বিটা কোষ। এই অগ্নাশয়ের বিটা কোষ থেকে, বিটা তোমরা লিখতে হচ্ছে হয়তো জানো এরকম ভাবে লেখা হয় বিটা, তো অগ্নাশয়ের বিটা কোষ থেকে ইনসুলিন খরিত হয়ে রক্তে শর্করার পরিমাণ হ্রাস করে। মানে রক্তের মধ্যে যে গ্লুকোজটা বর্তমান থাকে সেই গ্লুকোজটিকে কলা কোষের মধ্যে প্রবেশ করিয়ে দেয়, ফলে রক্তে শর্করার মাত্রা হচ্ছে কমে যায়। এখন যদি এই ইনসুলিনের পরিমাণ হচ্ছে দেহে কমে যায়, মানে অগ্নাশয়ের বিটা কোষ থেকে যদি ইনসুলিন না খরিত হয়, তাহলে রক্তে শর্করার পরিমাণটা কমানোর যে উপাদান সেটি বর্তমান থাকবে না, ফলে কি হবে, টাইপ 1 ডায়াবেটিস। তাহলে টাইপ 1 ডায়াবেটিসের কারণ বুঝতে পারলে এর ট্রিটমেন্ট কি, বাইরে থেকে দেখবে অনেকে এরকম ছোট্ট ছোট্ট এরকম সিরিঞ্জ হয়, সরু সরু 0.5 মাইক্রোলিটারের যে সিরিঞ্জ হয়, ওই সিরিঞ্জে করে হচ্ছে তারা সাবকিউটেনিয়াসলি, মানে হচ্ছে স্কিনের ঠিক তলায় ইনজেকশন দিয়ে প্রবেশ করাই হচ্ছে ইনসুলিন, এবং বাইরে থেকে ইনসুলিনের মাত্রা শরীরে হচ্ছে বৃদ্ধি করে। এবার টাইপ 2 ডায়াবেটিস হচ্ছে ইনসুলিন নির্ভর না, মানে এই ব্যক্তিটির কোনো রকম রক্তের মধ্যে কিন্তু ইনসুলিনের ঘাটতি নেই, তাহলে রক্তে শর্করার মাত্রাটা কমছে না কেন, তার কারণ ইনসুলিন ওই গ্লুকোজটাকে নিয়ে
যেই কলাকোষে প্রবেশ করবে সেই কলাকোষে প্রথমে একটি গ্রাহকের সঙ্গে যুক্ত হতে হয় ওই গ্লুকোজটিকে। ওই কলাকোষে গ্রাহকটা হচ্ছে খারাপ হয়ে গেছে, গ্রাহকটার কোনো রকমের পরিবর্তন হয়ে গেছে গঠনগত, ফলে ওই ইনসুলিনটি গ্লুকোজ থাকা সত্ত্বেও কোষের মধ্যে প্রবেশ করতে পারছে না। সেক্ষেত্রে এটাকে ইনসুলিন দিয়ে কিন্তু ট্রিট করা যাবে না, সেক্ষেত্রে অন্য ওষুধ তাকে সেবন করতে হবে। এই ডায়াবেটিস মেলিটাসের কি কি উপসর্গ হয়ে থাকে? প্রথম ডায়াবেটিস মেলিটাসের উপসর্গ হচ্ছে বেশি পরিমাণে থার্স্ট, মানে তৃষ্ণা পাবে, গলা শুকিয়ে আসবে, বেশি পরিমাণে হচ্ছে খুব তৃষ্ণার্ত অনুভব করবে। 2 নম্বর হচ্ছে কি না, বারবার মূত্রত্যাগ, যেটাকে বলা হয় ফ্রিকুয়েন্ট ইউরিনেশন। তাহলে বারবার মূত্রত্যাগ, আর কি হবে? বারবার মূত্রত্যাগের সাথে হচ্ছে ওজন হ্রাস পাবে, দেহের ওজন হচ্ছে কমতে শুরু করবে। এবং ডায়াবেটিসের হচ্ছে আরেকটি উপসর্গ হচ্ছে এদের যদি কোনো স্থানে কেটে যায় বা হচ্ছে কোনো যদি হচ্ছে স্থানে ইনফেকশনের সৃষ্টি হয়, সেটি কিন্তু সহজে সারতে চায় না। এবং সেই জন্য দেখবে ডাক্তাররা হচ্ছে বলে যদি কোনো কারোর অপারেশন করানোর দরকার পড়ে তাদেরকে বলা হয় যে আগে আপনি সুগার হচ্ছে লো করুন, কারণ ওই অপারেশনটার পরে ওই যে অংশটা কাটা থাকবে সেই অংশটি কিন্তু সুগার থাকলে তাড়াতাড়ি জুড়তে চায় না, কারণ সুগার যার যত বডিতে বেশি সেই শরীরে কিন্তু যে কোনো রকমের ব্যাকটেরিয়াল বা ভাইরাল ইনফেকশন হওয়ার পসিবিলিটি তত বেশি। সেই জন্য অপারেশন হওয়ার আগে সেই ব্যক্তিটিকে যদি সুগার বেশি থাকে তার সুগার আগে হচ্ছে কমাতে হবে, সেটা হচ্ছে বেশি সুগার সম্পন্ন খাদ্য না গ্রহণ করে বা অন্য কোনো হচ্ছে ওষুধ গ্রহণের মাধ্যমে তার সুগার কমানোর পরেই তার কিন্তু অপারেশন করা হবে। আর যাদের ডায়াবেটিস মেলিটাস থাকে তাদের হচ্ছে সবচেয়ে বেশি সম্ভাবনা একটি রোগ হওয়ার, সেটা হচ্ছে চোখের দৃষ্টিশক্তি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাওয়ার। এটি কিন্তু হচ্ছে অত্যন্ত একটি খুব কমন সিমটম যারা আনট্রিটেড ডায়াবেটিস মেলিটাস, মানে অনেক দিন ধরে ডায়াবেটিস মেলিটাস আছে, কোনো রকম ট্রিটমেন্ট হচ্ছে করায়নি, তাদের কিন্তু দৃষ্টিশক্তিও নষ্ট হয়ে যেতে পারে। কারণ আমাদের চোখের মধ্যে যে কর্নিয়া এবং যে রেটিনা বর্তমান আছে সেখানে যদি কোনো কারণে ইনফেকশন বা ব্যাকটেরিয়াল যদি গ্রোথ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু দৃষ্টিশক্তিও নষ্ট হতে পারে। এই গেল হচ্ছে সম্পূর্ণরূপে ডায়াবেটিস মেলিটাস সম্পর্কে ধারণা। এবার আমরা যে রোগটি সম্পর্কে আলোচনা করব যেটি স্কুল স্টুডেন্টসদের মধ্যে বর্তমানে এশিয়াটিক কান্ট্রিজের যে স্কুল স্টুডেন্ট, শুধু এশিয়াটিক না, এশিয়াটিক অ্যাজ ওয়েল অ্যাজ ইউরোপিয়ান যে কান্ট্রিজগুলো, সেই সমস্ত কিন্তু কান্ট্রিজগুলোতে স্কুল স্টুডেন্টসদের মধ্যে বিশেষ করে হচ্ছে বিলো 10 ইয়ার্স স্টুডেন্টসদের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে দেখা যায় দ্যাট ইজ ওবেসিটি বা স্থূলত্ব। মানে যতটা পরিমাণে তার শরীরে মেদ থাকা প্রয়োজন তার থেকে তার শরীরে মেদের পরিমাণ বা হচ্ছে কি কলা, মেদের পরিবর্তে তোমরা বলতে পারো অ্যাডিপোজ কলা, মেদ বা অ্যাডিপোজ কলা তার শরীরে অত্যাধিক পরিমাণে বেশি থাকার ফলে সেই ব্যক্তিটি বা সেই মানুষটি যে সমস্ত শারীরিক সমস্যার সম্মুখীন হয়ে থাকে সেই সমস্ত শারীরিক সমস্যাগুলোকে একত্রে বলা হয় হচ্ছে স্থূলত্ব বা ওবেসিটি। এবার এর কারণটা কি? এর কারণ দেখো লুকিয়ে আছে বিএমআর এর মধ্যে। আমরা কিন্তু বিএমআর এ আমরা দেখেছি একটি ব্যক্তির প্রতিনিয়ত কতটা পরিমাণে ক্যালোরি যুক্ত খাবার প্রয়োজন, মানে একটি ব্যক্তি প্রত্যেক দিন কতটা পরিমাণে ক্যালোরি খরচা করছে। এবার সেই মানুষটি যদি যতটা পরিমাণে ক্যালোরি খরচা করছে তার থেকে বেশি পরিমাণে ক্যালোরি সেবন করে, মানে অ্যামাউন্ট অফ দ্য ফুড যদি হচ্ছে অনেক বেশি হয়, কার থেকে না যতটা পরিমাণে খরচা করছে তার থেকে, তাহলে ওই যে এক্সট্রা যে ক্যালোরিগুলো সেগুলো তার বডিতে কিন্তু মেদ হিসাবে বা অ্যাডিপোজ কলার পরিমাণ আরো বাড়িয়ে তুলবে, ফলে তার হচ্ছে যে সমস্ত সমস্যার সম্মুখীন হবে সেগুলিকে একত্রে বলা হবে স্থূলত্ব। এবার সাধারণত দেহের মধ্যে দেখবে কয়েকটি নির্দিষ্ট জায়গায় মেদের পরিমাণ কিন্তু বেশি হয়, মানে কয়েকটি নির্দিষ্ট জায়গায় মেদ বেশি পরিমাণে ডিপোজিট হয় অন্যান্য জায়গার তুলনায়। আর এর মধ্যে সবচেয়ে কমন জায়গা হচ্ছে অ্যাবডোমেন বা হচ্ছে পেট। এই পেট পোর্শনে অ্যাবডোমেনের যে মাসেল আছে, পেটের যে সমস্ত পেশি সমূহগুলি আছে সেই পেশি সমূহগুলোর চারিদিকে এবং যে হচ্ছে বক্ষ মানে হচ্ছে চেস্ট, এই পোর্শনে কিন্তু হিউজ অ্যামাউন্ট অফ মেদ সঞ্চিত হতে থাকে। তার সাথেও কিন্তু কোমর বা ওয়েস্ট,
কোমর বা লোয়ার ওয়েস্ট, কোমরের নিচের অংশেও কিন্তু বেশি পরিমাণে মেদ সঞ্চিত হয়, ফলে তার চলাফেরা, তার বডি ফিটনেস, বিভিন্ন রকমের যে হচ্ছে দৈনন্দিন কাজকর্ম, সেতে কিন্তু সমস্যার সম্মুখীন হয়। এই তো গেল ফিজিক্যাল ফিটনেস। এছাড়াও কিন্তু তার বিভিন্ন রকমের শারীরবৃত্তীয় প্রক্রিয়ারই কিন্তু সমস্যা হয়ে থাকে। তার মধ্যে সবচেয়ে কমন সিমটম হচ্ছে যে এই অত্যাধিক পরিমাণে যে ফ্যাট তার বডিতে সঞ্চিত হয়ে যাচ্ছে, তার জন্য প্রথম যে সমস্যার সম্মুখীনটা তাদের হয়ে থাকে তারা হচ্ছে হৃদরোগ। যে হৃৎপিণ্ডের কিন্তু কার্যকারিতা ক্রমশ তাদের আস্তে আস্তে হ্রাস পায়। সেকেন্ড হচ্ছে গুরুত্বপূর্ণ কি, রক্তচাপ বৃদ্ধি পাবে যেহেতু মেদ কলার পরিমাণ বেশি। নেক্সট হচ্ছে ফুসফুসের অক্সিজেনের যে প্রবাহের হার সেটি অনেক হ্রাস পাবে, কম পরিমাণে ফুসফুসের ক্যাপাসিটি হয়ে যাবে, মানে ফুসফুস বেশি পরিমাণে ফুলতে বা চুপসাতে হচ্ছে পারবে না, ফলে ফুসফুসের মধ্যে যে পরিমাণ অক্সিজেন প্রবেশ করছে তার পরিমাণ কমে যাবে, ফলে হচ্ছে তার শরীরের মধ্যে অক্সিজেনের ঘাটতি দেখা যেতে পারে। এছাড়াও যেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, ওবেসিটির সাথে কিন্তু আরেকটি রোগও সাথে সাথে চলে আসে, সেটি হচ্ছে এই রোগটি, ডায়াবেটিস। খুব কমন, যে সমস্ত মানুষরা ওবিস হয়, স্থূল হয়, তাদের ক্ষেত্রে কিন্তু ডায়াবেটিস হওয়ার পসিবিলিটি অনেক অনেক গুণ বেশি একটা নর্মাল মানুষের থেকে। সেই জন্য অবশ্যই এই বয়সে, যে হচ্ছে তোমাদের যা বয়স, সেই বয়সে কিন্তু অবশ্যই প্রত্যেক দিন অ্যাটলিস্ট 1 ঘন্টা করে এক্সারসাইজ করা উচিত এবং অত্যাধিক পরিমাণে তেল চর্বিযুক্ত খাবার অ্যাভয়েড করা উচিত। যতটা পারবে ফাইবার যুক্ত খাবার, মানে লো ক্যালোরি ডায়েট যেটাকে বলা হয়, লো ক্যালোরি ডায়েট দেখবে নিউট্রিশনিস্টরা খুব শব্দটা ইউজ করে। লো ক্যালোরি ডায়েট মানে তোমার পেটটা ভরবে কিন্তু ওই খাবারটির মধ্যে খুব বেশি পরিমাণে ক্যালোরি থাকবে না, ফলে তোমার বডিতে মেদ কলার সঞ্চিত হওয়ার কোনো সমস্যা থাকবে না। লো ক্যালোরি ডায়েট মানে ফাইবারাস ফুড, শাকসবজি, ভেজিটেবলস, ফ্রুটস, এগুলো হচ্ছে লো ক্যালোরি ডায়েট। এগুলো হচ্ছে যতটা পারবে বেশি পরিমাণে খাওয়া। চকলেট, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস এগুলোকে সম্পূর্ণরূপে অ্যাভয়েড করা। সুইটস, মিষ্টি যতটা পারবে কম পরিমাণে খাওয়া যায়, যতটা পারবে, বেশি একদম খাওয়া উচিত না। এবং প্রত্যেক দিন কিছু না হোক অ্যাটলিস্ট 2 কিলোমিটার করে হচ্ছে প্রতিটি মানুষের কিন্তু হাঁটা উচিত, কারণ আমাদের হাঁটার মাধ্যমেও কিন্তু আমাদের শরীরে অনেকটা পরিমাণে ক্যালোরি আমরা কিন্তু ব্যয় করতে পারি, ফলে ক্যালোরি সঞ্চিত হয় না। এরপরে আমরা যে রোগটি সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে আরো খুব কমন, যেটাকে বলা হয় উচ্চ রক্তচাপ। এর হচ্ছে ক্লিনিক্যাল টার্মটা হচ্ছে ডাক্তাররা যেটা ব্যবহার করে থাকে সেটিকে বলা হয় হাইপার টেনশন। দেখবে অনেকের, আমাদের বাড়িতে প্রায় হচ্ছে অনেকের এই রোগটি কিন্তু তাদের সম্মুখীন তারা হয়ে থাকে এবং এই উচ্চ রক্তচাপটিকে নিয়ন্ত্রণে আনতে তারা প্রত্যহ কিছু না কিছু ওষুধ সেবন করে থাকে। তাহলে এখন আমরা যেটা করছি সেটি হচ্ছে হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ। হাইপার টেনশন বা এটাকে বলা হয় উচ্চ রক্তচাপ, নর্মাল ব্লাড প্রেশারের থেকে ব্লাড প্রেশারের বেশি থাকবে। এবার সাধারণ ব্লাড প্রেশার কত মনে রাখবে তোমরা, নর্মাল বিপি হচ্ছে কত, নর্মাল ব্লাড প্রেশার কত, 80/120 mmHg, মানে 80 ঠিক আছে এটাও লেখা যাবে 120/80 লেখাটা উচিত, এটা উচিত না এরকম ভাবে লেখা। 120/80 mmHg মানে হচ্ছে কি, উপরেরটাকে বলা হয় সিস্টোলিক চাপ, এটাকে বলা হয় এসবিপি, আর এটাকে বলা হয় ডিবিপি, সিস্টোলিক ব্লাড প্রেশার, আর নিচেরটাকে বলা হয় ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। হৃৎপিণ্ডটা যখন সংকুচিত করছে এই চাপ, আর হৃৎপিণ্ডটি যখন প্রসারিত হয়ে আছে তখন এটি। এবার রক্তচাপ কাকে বলে আগে সেটা আমাদের জানতে হবে। না, রক্ত যখন একটি রক্তবাহের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, স্পেসিফিক্যালি আর্টারি বা ধমনী, রক্ত যখন একটি ধমনীর মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, এই প্রবাহকালে রক্ত ধমনীর প্রাচীরে যে পার্শ্বচাপ প্রদান করে সেই পার্শ্বচাপকে বলা হয় হচ্ছে রক্তচাপ। এই পার্শ্বচাপের মানটা হয় 120/80 মিলিমিটার পারস্তম্ভের সমান। এবার 120টা যখন হৃৎপিণ্ড সংকুচিত অবস্থায় আসে চাপ বেশি, যখন হৃৎপিণ্ড প্রসারিত অবস্থায় আছে ডায়াস্টোলিক তখন চাপ হচ্ছে কম। এবার এই রক্তচাপটাই যদি 140/80
90 mmHg কাছাকাছি চলে যায় বা এর থেকে হচ্ছে বেশি, এরকম ভাবে লেখা হয়। এই সাইনটার মানে হচ্ছে বেশি বা সমান সমান, মানে 140/90 এটির পরিমাণের কাছাকাছি বা এর থেকে একটু বেশি যদি হচ্ছে হয়ে যায়, তখন কিন্তু সেই ব্যক্তিটিকে বলা হবে উচ্চ রক্তচাপের রোগী বা হাইপারটেনশন এর আছে। এবার এই হাইপারটেনশন হলে কি কি সমস্যাটার সম্মুখীন হবে? যেহেতু হাইপারটেনশন হয়ে গেছে, অত্যাধিক পরিমাণে রক্তচাপ হচ্ছে বর্তমান আছে, ফলে যে কোনো মুহূর্তে তার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেশি থাকবে এবং ওষুধের মাধ্যমে তাকে প্রত্যহ কিন্তু রক্তচাপকে নির্দিষ্ট যে মাত্রা, সেই মাত্রাতে কিন্তু রাখা উচিত। এবার এই উচ্চ রক্তচাপের ফলে আরো যে সমস্ত রোগের সম্মুখীন তারা হয়ে থাকে, মস্তিষ্কে রক্ত প্রবাহ বেড়ে যায়, ফলে অত্যাধিক মস্তিষ্কে রক্তবাহগুলির মধ্যে চাপের ফলে মস্তিষ্কের রক্তবাহ হচ্ছে ছিঁড়েও যেতে পারে এবং এই মস্তিষ্কের রক্তবাহ ছিঁড়ে যাওয়ার ফলে যেই রোগটি সংঘটিত হয় তাকে বলা হয় সেরিব্রাল অ্যাটাক। দেখবে অনেকে বলে থাকে সেরিব্রাল অ্যাটাক হয়েছে। সেরিব্রাল অ্যাটাক মানে কি না, মস্তিষ্কের যে রক্তবাহ সেটি কোনো কারণে ছিঁড়ে গেছে, ফলে তার সেরিব্রাল অ্যাটাক হয়েছে। এছাড়াও চোখের মধ্যে যে সমস্ত রক্তবাহগুলি আছে সেগুলি রাপচার হয়ে যেতে পারে, ফেটে যেতে পারে এবং এছাড়াও আরো অন্যান্য অনেক রকমের সমস্যার কিন্তু তার সম্মুখীন হতে পারে। যেই সমস্যাগুলো সবসময় হচ্ছে জড়িত থাকবে কার সাথে? রক্তবাহ বিনষ্ট বা নষ্ট হয়ে যাওয়ার সঙ্গে। এরপরে একটা খুব কমপ্লিকেটেড আমরা রোগ সম্পর্কে পড়বো, যেটাকে বলা হয় অ্যাথেরোস্ক্লেরোসিস। রোগটার নামই হচ্ছে খুব কমপ্লিকেটেড এবং বানানটাও হচ্ছে অনেকটাই কমপ্লিকেটেড। রোগটার নাম অ্যাথেরোস্ক্লেরোসিস। অ্যাথেরোস্ক্লেরোসিস কি? অ্যাথেরোস্ক্লেরোসিস হচ্ছে বেশি পরিমাণে রক্তের মধ্যে কোলেস্টেরল জমে গেলে যেই রোগটি হয় তাকে বলা হয় অ্যাথেরোস্ক্লেরোসিস। এবার ভেবে দেখো, হৃৎপিণ্ড তো সমস্ত সময় হচ্ছে কন্টিনিউ পাম্প করে যাচ্ছে, তার মানে হৃৎপিণ্ডের যে পেশি, সেই হৃৎপিণ্ডের পেশিতেও হচ্ছে রক্ত সরবরাহ দরকার পড়বে। হৃৎপিণ্ডের পেশির কথা আমি বলছি। এবার যে সমস্ত রক্তবাহ হৃৎপিণ্ডের পেশিতে রক্ত সরবরাহ করে তাদেরকে বলা হয় করোনারি ধমনী। করোনারি ধমনী, এরা হচ্ছে কি হৃৎপিণ্ডের পেশিতে রক্ত সরবরাহ করে। এবার এই করোনারি ধমনীর অন্তর্গাত্রে, মানে করোনারি ধমনীর ভেতরের দিকে যদি কোনো কারণে কোলেস্টেরল জমে যায়, তাহলে কি হবে? দেখো, করোনারি ধমনীর লুমেনটা ক্রমশ সরু হয়ে আসবে, ফলে বেশি পরিমাণে যদি কোলেস্টেরল জমে যায়, এই লুমেনটা কখনো বন্ধও হয়ে যেতে পারে। এরকম থেকে চারিদিকে যদি আস্তে আস্তে কোলেস্টেরল জমে, তাহলে বন্ধ হয়ে যেতে পারে লুমেনটি। ফলে কি হবে না, এই হৃৎপিণ্ডের পেশিগুলি কিন্তু পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন বা রক্ত সরবরাহ পাবে না। ফলে কি হবে? চেস্ট পেন হবে, বুকে ব্যথা। সাধারণত বাঁ দিকে এরকম জায়গায় বুকে ব্যথা ফিল হলে বুঝতে হবে তার হচ্ছে করোনারি আর্টারিতে ব্লকেজ হয়েছে এবং ইমিডিয়েট তাকে কিন্তু ডাক্তারের কাছে বা হচ্ছে অবশ্যই এমার্জেন্সি হসপিটালে কিন্তু তাকে নিয়ে যেতে হবে। এবার এর কি হচ্ছে ট্রিটমেন্ট? কোনো রকম ওষুধের মাধ্যমে এটি ট্রিটমেন্ট খুব একটা সাধারণত হয় না। এর একমাত্র উপায় হচ্ছে অপারেশন, যেটাকে বলা হয় হচ্ছে অ্যানজিওপ্লাস্টি এবং অ্যানজিওগ্রাফি। মানে হচ্ছে কি, ওই যে রক্তবাহের মধ্যে যে কোলেস্টেরলটি জমে আছে, সেই কোলেস্টেরলটিকে হচ্ছে সম্পূর্ণরূপে অপারেশনের মাধ্যমে মুক্ত করা এবং আবার পুনরায় করোনারি ধমনীর মাধ্যমে পুনরায় রক্ত সরবরাহ স্বাভাবিক করা। এবার এরপরে হচ্ছে একটা রোগ আমরা করব, যেটাকে বলা হয় লিভার সিরোসিস। নেক্সট রোগ আমরা যেটা পড়ছি, লিভার সিরোসিস। লিভার সিরোসিসে কি হয়? লিভার সিরোসিসে যেটা হয়, আমাদের লিভারের যে হচ্ছে কোষগুলি, যেটাকে বলা হয় হেপাটোসাইট, এই হেপাটোসাইটগুলি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায়। এই হেপাটোসাইটগুলি নষ্ট হয়ে যাওয়ার প্রধানত কারণ হচ্ছে অ্যালকোহল বেশি পরিমাণে গ্রহণ করা, মানে মদ্যপান। যে কোনো রকমের হচ্ছে যে কম দামি যে মদ্যপানগুলো, যার মধ্যে অ্যালকোহলের পরিমাণ হচ্ছে অনেক বেশি থাকে, সেই পরিমাণ মদ্যপান যদি হচ্ছে খুব বেশি পরিমাণে করা হয়, তাহলে সেই ব্যক্তিটির লিভার যকৃৎ সম্পূর্ণরূপে কার্যকারিতা হারাবে এবং প্রচন্ড পরিমাণে হচ্ছে তার পেটে যন্ত্রণা হবে, লিভার ফুলেও যেতে পারে এবং লোকটির কিন্তু মৃত্যু পর্যন্ত ঘটতে পারে ক্যান্সার হওয়ার মাধ্যমে।
এবার এই মদ্যপান ছাড়াও এটি একটি ভাইরাস ঘটিত রোগের ফলে হচ্ছে অনেকের লিভার সিরোসিস হয়ে থাকে, যেটা হচ্ছে হেপাটাইটিস বা যেটাকে জন্ডিস বলা হয়, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি। এছাড়াও কখনো কখনো ফ্যাটি লিভার অনেকের বলা হয়, দেখবি ফ্যাটি লিভার। ফ্যাটি লিভার মানে লিভারে ফ্যাট সঞ্চয় হয়ে যাওয়া নয়, ফ্যাটি লিভার মানে লিভারের কিছুটা অংশের কার্যকারিতা নষ্ট হয়ে গেছে অন্য কোনো হচ্ছে বেশি পরিমাণে ভুলভাল বা হচ্ছে বলতে পারো বেশি রিচ খাদ্য গ্রহণ করার ফলে। সেই জন্য এই লিভার কিন্তু আমাদের মনে রাখবে শরীরের মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ, এবং এর যে হচ্ছে স্বাভাবিক কার্যকারিতা সেটা বজায় রাখার তিনটি হচ্ছে উপায় আছে। 1 নম্বর উপায় অত্যাধিক পরিমাণে জল পান, 2 নম্বর উপায় বেশি পরিমাণে শাকসবজি এবং ফল গ্রহণ করা, 3 নম্বর উপায় লেবু জাতীয় খাবার বেশি পরিমাণে গ্রহণ করা, এবং রিচ খাবার একদম গ্রহণ বেশি পরিমাণে না করা, মানে মশলা জাতীয় খাবার। এবার যেটা সম্বন্ধে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আর্থ্রাইটিস। খুব কমন আর্থ্রাইটিস দেখো 3 প্রকারের হয়। একটাকে বলা হয় অস্টিও আর্থ্রাইটিস, একটাকে বলা হয় হচ্ছে রিমাটয়েড আর্থ্রাইটিস, আর একটা হচ্ছে গাউট বা গাঁটের ব্যথা। তাহলে এখন আমরা পড়ছি আর্থ্রাইটিস। আর্থ্রাইটিসের মধ্যে আমরা হচ্ছে তাহলে 3টে এখানে ভাগ করব। কি কি? 1 নম্বর ভাগ হচ্ছে রিমাটয়েড আর্থ্রাইটিস, বা এটাকে বাংলায় বলা হয় রিউমাটয়েড আর্থ্রাইটিস। একটাকে বলে অস্টিও আর্থ্রাইটিস, আর একটাকে বলে গাউট, বা এটাকে হচ্ছে অনেকে বলে গিঁটে বাত। এই তিনটে কি হয় না, রিউমাটয়েড আর্থ্রাইটিস এটি হচ্ছে একটি বলতে পারো বংশগতি ঘটিত রোগ, মানে একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে এটি স্থানান্তরিত হয়। আর এই রোগে কি হয় না, দুটি অস্থির মধ্যে যে অস্থি সন্ধি, একটি অস্থি আরেকটি অস্থির সঙ্গে যেখানে যুক্ত হয়েছে এর মধ্যে একটি তরল থাকে, যেই তরলটির নাম সাইনোভিয়াল তরল। এই সাইনোভিয়াল তরলের পরিমাণ এখানে হচ্ছে অত্যাধিক পরিমাণে কমে যায়, ফলে দুটি অস্থির মধ্যে হচ্ছে কি ঘর্ষণ বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং অস্থি সন্ধিটি ক্রমশ ফুলে ওঠে, লাল হয়ে যায় এবং হাঁটতে সমস্যার সম্মুখীন হয়। বিশেষ করে এগুলো হাঁটুতে বেশি পরিমাণে এফেক্ট করে। তাহলে রিউমাটয়েড আর্থ্রাইটিসে কি হয়, সাইনোভিয়াল তরল কমে যায়। অস্টিওআর্থ্রাইটিসে কি হয় না, দুটি অস্থির মধ্যে যে অস্থি সন্ধি আছে সেই অস্থি সন্ধিতে একটা কার্টিলেজ বা হচ্ছে তরুণাস্থি বর্তমান থাকে, মানে যেটা নরম একটা প্যাডের মতো হচ্ছে কাজ করে, মানে হচ্ছে খুব স্পঞ্জের মতো। মানে এই অস্থিটা আর এই অস্থিটা যেখানে হচ্ছে শেষ হচ্ছে, মনে করি এখানে একটা অস্থি আর এটা একটা অস্থি, এখানে যে শেষ হবে এদের মধ্যে একটা স্পঞ্জের বা রাবারের মতো একটা আবরণ থাকে বা তরুণাস্থি, সেই তরুণাস্থিটি ক্ষয়প্রাপ্ত হয়ে যায়। তাহলে কি অস্টিওআর্থ্রাইটিসে কি হয় না, তরুণাস্থি, আমার এখানে লেখার জায়গা নেই, অবশ্যই তোমরা খাতায় লিখবে যে একটি অস্থি সন্ধির মধ্যে যে তরুণাস্থি বর্তমান থাকে, যেটি ওই অস্থি দুটিকে রক্ষা করে ঘর্ষণের সময় থেকে হচ্ছে, সেই অস্থি সন্ধির মধ্যে হচ্ছে উপস্থিত তরুণাস্থিটি নষ্ট হয়ে যায়। আর গাউট যেটা খুব কমন বয়স্ক লোকেদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, এক্ষেত্রে কি হয়, রক্তের মধ্যে ইউরিক অ্যাসিড এই ইউরিক অ্যাসিডের পরিমাণ রক্তের মধ্যে হচ্ছে অনেক বেড়ে যায়, ফলে বিভিন্ন যে জয়েন্টগুলো, আঙুলের এই গাঁট, হাতের গাঁট, পায়ের গাঁট, যে কোনো রকমের গাঁট হচ্ছে তাদের হচ্ছে মুড়তে গেলে প্রচন্ড যন্ত্রণা হয়, কারণ এই গাঁটের মধ্যে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়, ফলে গাঁটগুলি ফুলে ওঠে এবং প্রায় মুভমেন্ট এগুলোকে করা যায় না, খুব যন্ত্রণা হয়। তাহলে এই গেল 3 রকমের আর্থ্রাইটিস, একটা রিউমাটয়েড, একটা অস্টিওআর্থ্রাইটিস, আর একটা হচ্ছে গেঁটে বাত বা যেটাকে হচ্ছে গাউটও বলা হয়ে থাকে। এবার আমরা যেটা দেখবো সেটি হচ্ছে দুটি বংশগতির মাধ্যমে, মানে হচ্ছে একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে যে রোগ দুটি যায়, এইটি তো অবশ্যই যায়, এটা ছাড়াও আরো দুটি রোগ পড়বো আমরা। একটার নাম হচ্ছে ফিনাইল কিটোনিউরিয়া, আর একটা হচ্ছে গ্যালাক্টোসেমিয়া। গ্যালাক্টোসেমিয়া কি? গ্যালাক্টোসেমিয়া হচ্ছে সব সোজা মনে রাখা খুব একটা বেশি দরকার পড়ে না। গ্যালাক্টোসেমিয়া রোগটি, গ্যালাক্টোসেমিয়া
গ্যালাক্টোসেমিয়াতে কি হয় না, গ্যালাক্টোজ মানে তোমরা জানো এটি একটি সরল শর্করা। তো এই গ্যালাক্টোসেমিয়া হলে মানুষটির বা ব্যক্তিটির শরীরের মধ্যে গ্যালাক্টোজের উপরে যে ধরনের উৎসেচক কাজ করে সেই উৎসেচকটি তৈরি হয় না, ফলে এই রোগটি গ্যালাক্টোজকে বিপাক করতে পারে না। সেই জন্য এই রোগটিকে কি করতে হবে না, ল্যাকটোজ বা গ্যালাক্টোজ যুক্ত খাবার বেশি পরিমাণে দেওয়া যাবে না, একদমই অ্যাভয়েড করতে হবে। এবার তোমরা ভাবে ল্যাকটোজ কেন দেওয়া যাবে না, তো ল্যাকটোজ থাকে একটা ডাইস্যাকারাইড। ল্যাকটোজের মধ্যে কি কি থাকে, গ্লুকোজ আর গ্যালাক্টোজ, দুটো মিলে তৈরি হয় ল্যাকটোজ। তাহলে ল্যাকটোজটাকে ভাঙলেও তো সে গ্যালাক্টোজটাকে বিপাক করতে পারবে না। তাহলে গ্যালাক্টোসেমিয়াকে যদি তুমি এক কথায় বলতে চাও, এটি একটি বংশগতি ঘটিত রোগ। এই সময় কি হয় না, মানুষটি বা ব্যক্তিটি তার শরীরে গ্যালাক্টোজকে বিপাক করার যে উৎসেচক সেটি তার মধ্যে থাকে না। এরপর শেষ যে রোগটি সম্পর্কে আমরা পড়ব সেটি হচ্ছে ফিনাইল, খুব গুরুত্বপূর্ণ রোগটি, ফিনাইল কিটোনুরিয়া। এই রোগে কি হয়, এই রোগে হচ্ছে একটা উৎসেচক থাকে না, উৎসেচকটার নাম ফিনাইল অ্যালানিন হাইড্রক্সিলেজ। এই উৎসেচকটি থাকে না মানুষের দেহে। এবার এই উৎসেচকের কাজ কি, এই উৎসেচকের কাজ একটি অ্যামাইনো অ্যাসিড, তার নাম ফিনাইল অ্যালানিন, এটা একটা অ্যামাইনো অ্যাসিডের নাম। এই ফিনাইল অ্যালানিনকে আরেকটা অ্যামাইনো অ্যাসিড টাইরোসিনে রূপান্তরিত করা। ফলে এই উৎসেচকটি না থাকলে কি হবে, এই ফিনাইল অ্যালানিনটা বডির মধ্যে বেশি পরিমাণে সঞ্চিত হয়ে যাবে এবং তার সাথে হচ্ছে টাইরোসিনের বডিতে ঘাটতি দেখা যাবে, কারণ টাইরোসিনটা তৈরি হতে পারছে না। ফলে টাইরোসিন থেকে যে সমস্ত হরমোনগুলি উৎপন্ন হয়, বিশেষ করে থাইরয়েড হরমোন মানে থাইরক্সিন ও ট্রাইআয়োডোথাইরোনিন, সেগুলো উৎপন্ন হবে না। ফলে হাইপোথাইরয়েডিজমের কিন্তু উপসর্গ দেখা যাবে। এছাড়াও এই যে ফিনাইল অ্যালানিন, এটি যে বডিতে সঞ্চিত হয়ে যাচ্ছে, এটি থেকে আরেকটি পদার্থ উৎপন্ন হবে সঞ্চিত হওয়ার জন্য, যেটাকে বলা হয় ফিনাইল পাইরুভেট। ফিনাইল পাইরুভেটে পরিণত হবে। বেশি পরিমাণে যে ফিনাইল অ্যালানিন সঞ্চিত হয়ে যাচ্ছে, এই অত্যাধিক পরিমাণে ফিনাইল অ্যালানিন ফিনাইল পাইরুভেটে রূপান্তরিত হয়ে যাবে এবং এই ফিনাইল পাইরুভেট কিন্তু শরীরের পক্ষে বেশ ক্ষতিকারক ও বিভিন্ন রকমের যে রোগসমূহ বা হচ্ছে বিপাকীয় যে গোলযোগ, সেগুলির কিন্তু উপসর্গ দেখাবে। তাহলে এই গেল সমস্ত বিপাকীয় রোগ সম্পর্কে একটি সম্পূর্ণ ধারণা। আমরা এখানে হাইপোথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম, ডায়াবেটিস সম্পর্কে পড়লাম, তারপর দেখলাম স্থূলত্ব, অ্যাথেরোস্ক্লেরোসিস, আর্থ্রাইটিসের প্রকারভেদ এবং আরো অনেক কিছু। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর ডান দিকে যে বেল আইকনটি আছে সেটি অবশ্যই প্রেস করে রেখো, তাহলে আরো নতুন এরকম ভিডিও সম্পর্কে তাহলে তোমরা সহজেই জানতে পেরে যাবে। থ্যাংক ইউ।